তেজ সিঁড়ি দিয়ে নেমে এসে রাইসার ঠিক সামনে দাঁড়ালো। তারপর কোনরূপ ভনিতা ছাড়াই রাইসার কাঁধের ওপরে আলতো হাত রেখে বলল, আই অ্যাম হার হাজব্যান্ড, শি ইজ মাই ওয়াইফ। পুরো ঘরটা যেন এক সেকেন্ডের জন্য থেমে গেল। সময়টা ঠিক যেন জমে গেল এক জায়গায়। রিম প্রথমে পলক ফেলল না, তারপর ধীরে ধীরে তার চোখ তুলনামূলক বড় হতে লাগলো। কি? এত জোরে চিৎকার করলো যে রাইসা নিজেই চমকে উঠল। ফাহিম এবার আর হাসি আটকে রাখতে না পেরে সোজা সোফায় বসে হো হো করে হেসে উঠল। জিহাদও হাততালি দিয়ে বলল, বাহ, অবশেষে সত্য উদ্ঘাটন করেই ফেলল। আমাদের তেজের মুখ থেকে এই কথা বের করিয়েই ফেলল রিম। তোমাকে বিশ্বকাপ জয়ী করা হলো, সময় মতো জাপান থেকে ট্রফি নিয়ে এসো। রিম এক মুহূর্ত থম মেরে বসে রইল। ইমরান নাটকীয়ভাবে বুক চেপে বলল, রিম আপুর হার্ট অ্যাটাক হতে পারে, পানি আনো কেউ। চুপ করুন সবাই, বলেই রিম রাইসার দিকে তাকালো, ঘুরে বসল। তুই 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 বিয়ে করে ফেলেছিস? রাইসা এমনভাবে বসে আছে যেন মাটি ফেটে গেলে সোজা তাতে ঢুকে পড়বে। মুখটা লাল টুকটুকে, চোখ দুটো নিচে নামানো, ঠোঁট কাঁপছে। কিছু বলার চেষ্টা করেও শব্দ বের হচ্ছে না। রিম দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি কাট। ফাহিম খুবই ভদ্রভাবে বলল, চাইলে আমি, কারণ এইরকম সুযোগ পেলে এই মেয়েকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করে। আপনি একদম চুপ থাকবেন। রিম এবার এমনভাবে চোখ রাঙালো যে ফাহিম সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে নিল। তুই আমাকে বলিসনি? রিমের কণ্ঠে এবার সত্যিকারের অভিমান। রাইসা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে একটু অপরাধ বোধ, একটু লজ্জা, আর অনেক খানিক অস্বস্তি। নরম গলায় বলল, আমি আমি আসলে বলতে পারিসনি মানে? রিমের গলাটা আরো কাঁপল। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর বিয়ে হয়ে গেছে আর আমি জানলাম আজকে, তাও এভাবে বলে বলে জানতে হলো। আর কেউ আমাকে নিজের মনেই করে না। আমি চললাম। রাইসা ঠোঁট কামড়ে ফেলল। তার চোখ ভিজে ওঠার আগেই তেজ কিঞ্চিত এগিয়ে এলো। তার মুখের গাম্ভীর্য এবার খানিকটা নরম, কিন্তু গলাটা এখনো ভারী। পরিস্থিতি ওর হাতে ছিল না। রিম এবার তেজের দিকে তাকালো। মানে? তেজ কিছুক্ষণ চুপ করে রইল। মনে হলো সে ঠিক করেছে কতটুকু বলবে। তারপর মুখ মেপে, খুবই মেপে মেপে বলল, হঠাৎ করে এইসব হয়েছে, ও নিজেই জানতো না ওর বিয়ে হবে। আর বিয়ের বিষয়টা আমি নিজেই কাউকে জানাতে চাইনি, তাই ও বলার সাহস পায়নি। যাই হোক, ওর কোনো দোষ নেই। আর তুমি একমাত্র কেউ যার সাথে ও বাইরে কথা বলে। আশা করব তুমি ওকে বুঝবে। কথাগুলো শুনে ঘরের হাসি ঠাট্টার আবহটা এক মুহূর্তের জন্য থিতিয়ে এলো। রিমের মুখের অভিমান ধীরে ধীরে নরম হয়ে এলো। সে আবার রাইসার দিকে তাকালো। রাইসা চুপচাপ, মুখ, চোখের নিচের ক্লান্তির ছাপ ফ্যাকাশে হয়ে গেল। সব মিলিয়ে হঠাৎ করেই তার মনটা কেমন যেন টান টান করে উঠল। রিম ধীরে বসে পড়ল রাইসার একেবারে কাছে। তার হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে নরম গলায় বলল, তুই ঠিক আছিস তো? এই প্রশ্নে রাইসার চোখ দুটো কেঁপে উঠল। কতদিন পর যেন কেউ তাকে এত সরলভাবে এই প্রশ্নটা করল। সে আস্তে করে মাথা নাড়ালো। হুম। কিন্তু সেই হুঁ এর ভেতরেই যেন অনেক না বলা কথা লুকিয়ে রইল। রিম ভুরু উঁচু করে আবারও সত্যি জানতে বলল, আপনি তাহলে সত্যি সত্যি রাইসার হাজবেন্ড? তেজ একটুও না নড়ে বলল, হ্যাঁ। লিগ্যালি? ফাহিম এবার খক খক করে কাশতে লাগলো। জিহাদ মুখ চেপে সোফায় হেলে পড়ল। ইমরান সরাসরি বলল, আহা ছোট আপু, এভাবে তেজের ইন্টারভিউ নিও না। কখন এখানে ছোটখাটো ঘূর্ণিঝড় আসবে বলা যায় না। তেজ ধীরে ধীরে গম্ভীর স্বরে বলল, লিগিয়ালি, রিজি রিজিয়াসলি, আর সোশ্যালি, যেভাবেই চাও না কেন সেভাবেই। ও মাই গড! রিম দুই হাতে মুখ চেপে ধরল।
এবার সত্যি বিশ্বাস হচ্ছে না। কেননা রাইসা যেমন নরম মেয়ে, তার যে বিয়ে হয়েছে এটা ভাবতেই রিমের একটু কষ্টই হচ্ছিল। রাইসা, তুই তো সত্যি সত্যি ম্যারিড ম্যান! রাইসা এবার এতটাই লজ্জায় পড়ে গেল যে মুখ ঘুরিয়ে ফেলল। রাইসা এখন হাঁটতে পারে, পুরোপুরি ঠিক না হলেও সামান্য কিছু অসুবিধা হয় যেটা হাতে গোনায় ধরা যায় না। সঠিক গাইডলাইনে সুস্থ তো হয়েছে, তবে তেজ হাঁটতে দিতে চায় না। আজকে অনেক দিন পর কলেজে যাবে, রেডি হয়ে নিচে নামতে যাবে, তখনই তেজ থামতে বলল। রাইসা থেমে ঘুরে দাঁড়ালো। আমি নিয়ে যাচ্ছি, রাইসা আমতা আমতা করে বলল। আমি একা যেতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। বলেই রাইসা দরজা পেরিয়ে নিচে নামলো। তেজ শুধু তাকিয়ে আছে, চোখ গরম হয়ে গেল। আশ্চর্য, পা ঠিক হয়েছে বলে কি একা একা যেতে হবে? আর আমি কখন বললাম আমার কোলে নিতে কষ্ট হয়? কোলে না নিতে পেরে আরো শূন্য শূন্য লাগছে। এতদিনের অভ্যাস, আমি কি করে এভাবে হুট করে পরিবর্তন করব? হাত শান্তি পাচ্ছে না, অসহ্য একটা হাত আমার আর ওকে কোলে নেওয়ার জন্য একেবারে অবাধ্য হচ্ছে। এর চেয়ে ভালো হতো হাঁটতেই পারতো না। এত তাড়াতাড়ি সুস্থ হতে হবে কেন? তেজ দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেল। রাইসা তখন গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। মেহরিমা নওয়ান নিজে রেডি হয়ে রাইসাকে গুছিয়ে নিয়ে এসেছে। মাহতাব নওয়ান নিজে পৌঁছে দিবেন। গাড়ির দরজা খুলে রাইসাকে উঠতে বলল। ঠিক তখনই পেছন থেকে তেজের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মা! মেহরিমা নওয়ান গাড়িতে উঠতে গিয়েও থেমে গেল। পেছনে ফিরে ছেলের জবাব দিল, কি হয়েছে? তেজ কি বলবে বুঝতে না পেরে আবোল তাবোল বলতে শুরু করলো, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘর থেকে পোড়ার গন্ধ পেলাম আসার সময়। কিছু ভুলে দিয়েছো মনে হয়। কি বলছিস তুই? আমি কোনো রান্না বসাইনি তো, তাই পোড়ারও কোনো চান্স নেই। যেটা পোড়ার চান্স আছে সেটা আমার ছেলের মন। শেষ বাক্য ধীরে বিড়বিড় করে বললেন, যাতে করে কেউ শুনতে পারলো না। ও, আমার মনে হলো তাই বললাম, ভুল হতে পারে। মাহতাব নওয়ান রাইসাকে বলল উঠতে। রাইসা গাড়িতে এক পা দিতেই যাবে, মুহূর্তে তেজ চিৎকার করে বলে উঠল, বাবা! মাহতাব নওয়ান ভয় পেয়ে দু হাত বুকের ওপরে রেখেছেন। ঘুরে বলেন, কি সমস্যা তোমার? এই বয়সে কি আমার হার্ট অ্যাটাক করাতে চাও? ছেলে হয়ে আমার উপরে কিসের প্রতিশোধ নিতে চাও? বাবা, এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? তো এত জোরে ডাকলে কেন? আমি জানতাম না তুমি মেয়েদের মতো এত ভীতু। তাহলে আর এমন করতাম না। নিজেকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পাওয়া উচিত তোমার। কি সব ফালতু কথা বলছো? আমি ছেলে নই তো তুমি কোথা থেকে আসলে? নিজের ছেলের মুখে এইসব শুনতে হবে আমাকে? মেহরিমা নওয়ান বাপ ছেলের এমন কথায় রেগে ওঠেন। উফ, তোমরা দুজন চুপ করবে? তেজ, কি হয়েছে সেটা বল। তেজ এবার গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। তারপর খুবই গম্ভীর মুখে মাহতাব নওয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা, আজকে তোমার অফিসে একটা জরুরি মিটিং আছে না? মাহতাব নওয়ান ভুরু কুঁচকে তাকালেন। মিটিং? হ্যাঁ, সকালে তো ফোনে কথা বলছিলে, আমি শুনেছি। বলছিলে আজকের মিটিং নাকি খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এখন না যাও তাহলে দেরি হয়ে যাবে। মাহতাব নওয়ান একটু থমকে গেলেন। আমি কি বলেছিলাম? তেজ এক সেকেন্ডও নষ্ট না করে উত্তর দিল, তুমি ভুলে গেছো? এই জন্যই তো বলি বয়স হয়ে যাচ্ছে, এখন থেকেই সবকিছু নোট করে রাখতে হবে। এই ছেলে, তুমি কি আমাকে বুড়ো মনে করছো? আমি এখনো জোয়ান আছি, চাইলে আরো 4টা বাচ্চা জন্ম দিতে পারি। আর আমাকে কি সব বলছো? মাহতাব নওয়ান রাগে গর্জে উঠলেন। মেহেরিমা নওয়ান ধমক দিলেন স্বামীকে, তোমার দিনকে দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সামান্য লজ্জা নেই? তেজ ঠিকই বলেছে, তোমাকে আসলে ডাক্তার দেখাতে হবে। তেজ এবারে পুরোপুরি সুযোগ নিয়ে এগিয়ে এলো। বাবা, তুমি এখনই অফিসে যাও, আমি যাচ্ছি ওকে নিয়ে। তাছাড়া ওর হাঁটা চলা এখনো পুরোপুরি ঠিক হয়নি। পথে যদি কোনো সমস্যা হয়। মেহেরিমা নওয়ান দুই হাত বুকের কাছে ভাঁজ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটের কোণে চাপা হাসি।
এতক্ষণে ওনার সব বুঝতে আর বাকি নেই। মাহতাব নওয়ান সন্দেহ ভরা চোখে বলেন, তুই কি আমাকে সরিয়ে দিতে চাইছিস? তেজ গম্ভীর গলায় বলে উঠল, আমি? কখনোই না। আমি তো শুধু তোমার দায়িত্বশীল ছেলে হিসাবে মনে করিয়ে দিলাম। দায়িত্বশীল? মাহতাব নওয়ান ব্যঙ্গ করে বলেন, তোর মুখে এই শব্দটা শুনে আমার নিজেরই সন্দেহ হচ্ছে। রাইসা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, ওর ঠোঁটের কোণে অল্প হাসি খেলে গেল। তেজের এই বাচ্চাদের মতো অধিকার ফলানো কাণ্ডগুলো দিনকে দিন যেন আরো বাড়ছে। মেহরিমা নওয়ান এবার স্পষ্ট গলায় বলেন, ঠিকই তো বলেছে, তুমি অফিসে যাও, আমি গেলে তো আর কোনো সমস্যা নেই। তেজ যেহেতু নিজে নিয়ে যেতে চাইছে, যাক। মা, তেজ একটু জোরে বলতেই মেহরিমা নওয়ান ভুরু তুলে তাকালেন। মানে? আমি বলতে চেয়েছি, হ্যাঁ, আমি নিয়ে গেলে ভালো হয়। মাহতাব নওয়ান এবার আরেকবার রাইসা আর তেজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা, বুঝেছি, আমাকে সুন্দর করে সরিয়ে দেওয়ার প্ল্যান করেই রেখেছ। আমি আর দাঁড়ালাম না। রাইসা আম্মু, তুমি এই ওই ফাজিল ছেলেটার সাথেই যাও। তবে যদি কিছু বলে বা রাগারাগি করে, তাহলে আমাকে কল দিবে কিন্তু। সাবধানে যেও। আর নিজের খেয়াল রাখবে। কলেজে যেতে দিচ্ছি মানে এই না যে তুমি বেশি বেশি হাঁটাহাঁটি করে আরো অসুস্থ হও। নিজের খেয়াল না রাখলে তোমার বাবা কিন্তু কঠোর হবে বলে দিলাম। রাইসা হাসল। এই লোকটা কত আপন, কি সুন্দর অধিকার দেখালো। এরকম মমতা ভরা শাসন কে না পেতে চাইবে। আমি সাবধানে থাকবো আব্বু। আপনিও সাবধানে যাবেন, গাড়ি আস্তে চালাবেন, নয়তো আপনার মেয়েও কঠোর হতে পারে। রাইসার মুখে এমন তরতরিয়ে কথা শুনে সবাই খুশি হলো। মেহেরিমা নওয়ান আনন্দে বলে উঠল, তোমরা বরং বাবা মেয়ে মিলেই কঠোর হও, আমার আমরা শায়িত হই। আর মাহতাব নওয়ান রাইসার মাথায় হাত বুলিয়ে বলল, যাও আম্মু। আর তেজ, আমার মেয়েকে সাবধানে নিয়ে যাও। আমাকে শেখাতে হবে না, তুমি নিজের কাজে যাও। তুমি বেশি করছো। আমি নিয়ে যাব, কিন্তু আমার কাছে মিটিং এর চেয়ে আমার মেয়ে আগে। মেহেরিমা নওয়ান এবার হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে মাহতাব, তুমি যাও। আর তেজ, রাইসাকে ঠিকভাবে নিয়ে যাস, কোনো তাড়াহুড়ো নয়। তেজ সঙ্গে সঙ্গে মাথা নাড়ালো। হুম। মাহতাব নওয়ান গাড়ি থেকে সরে দাঁড়ালেন। তারপর মেহরিমা নওয়ানও এগিয়ে এসে রাইসার গালে আলতো করে হাত বুলিয়ে দিলেন। যাও, হাঁটা চলা করে কম করে বসে থাকবে। আর কোনো সমস্যা হলে তেজকে বলবে। ফোন তো দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে কল করবে, কেমন? রাইসা এবার অল্প লজ্জা নিয়ে বলল, হ্যাঁ আম্মু। দুজনেই সরে যেতেই তেজ ধীরে ধীরে রাইসার সামনে এসে দাঁড়ালো। মুখ গম্ভীর করে বলল, গাড়িতে ওঠো। রাইসা দ্রুত গাড়িতে উঠে বসে গেল। তেজ দরজাটা বন্ধ করে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল গন্তব্যের উদ্দেশ্যে। রাইসা জানালার বাহিরে তাকিয়ে আছে, আর তেজ মাঝে মাঝেই আর চোখে রাইসার দিকে তাকাচ্ছে। রিম, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি। রিমের তাচ্ছিল্য হাসি যেন বেড়েই গেল। চক্ষুপটে বিরক্তির রেশ টেনে বলল, আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। নাটক করবেন না প্লিজ। আর আমাকে এভাবে বিরক্ত করা বন্ধ করুন। বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি এসব ভালোবাসা টালোবাসা বুঝি না। আপনি অন্য মেয়েকে খুঁজে নিন। নেক্সট আমাকে আর এইসব বলতে আসবেন না বলে রাখলাম, নয়তো খুব খারাপ হবে। নির্ঝর ভেঙে যাওয়া দৃষ্টিতে কেবলই রিমকে দেখে গেল। কেন তাকে বিশ্বাস করে না? সে তো সত্যি সত্যি ভালোবাসে। মজা ভেবেই কয়েকদিন বিরক্ত করেছে, কিন্তু পরে ধীরে ধীরে অনুভব করেছে সে রিমকে ভালোবেসে ফেলেছে। তাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই তো রোজ লুকিয়ে লুকিয়ে দেখে। বান্ধবীকে পেয়ে রিম আজকে সুখের জোয়ারে ভাসছে। মন মতো কয়েকদিন পর ক্লাস করতে পেরেছে, আর গল্পের ঝুড়ি খুলেছে। আস্তে আস্তে জানতে পারলো রাইসার ছোট্ট জীবনের করুণ গল্প। এই পরিবার রাইসার জীবনে কেমন কেবলই সুখের ঠিকানা। কষ্টের পর মানুষ সফলতা অর্জন করে, ঠিক যেমন রাইসা অবহেলার পর ভালোবাসা পেয়েছে। আর ইমরান, জিহাদ, ফাহিম তাকে নিজের বোন মনে করে।
ফাহিম তার জন্য কি কি করে। এইসব শুনতে শুনতেই রাইসার একটু খারাপ লাগলো ফাহিমের সাথে ঝগড়া করা নিয়ে। সে তো ইচ্ছে করে এমন করে না। এক হাতে কখনো তালি বাজে কি? না। কিন্তু অবশ্যই রিমের সতর্ক হওয়া উচিত। বড়দের সম্মান দেওয়া উচিত। রাইসা আজকে ভীষণ খুশি। তার প্রতিটা দিনই আজকে আনন্দের হয়ে উঠেছে। জীবন জীবন তো চলতে গেলে কখনো থেমে যাওয়া উচিত নয়। হোঁচট খেতেই হয় হাঁটতে লাগলে। এরকমই, এর নয় যে এর পরে থাকবে। উঠে দাঁড়িয়ে আবারও হাঁটতে হবে। জীবনের ঢেউ সাগরের ঢেউয়ের চেয়েও উত্তাল বেশি। উম মোড় নিতে সেকেন্ডও সময় নেয় না। সানজিদা ইমরানদের বাসায় ফিরে গেছে। সেখানে টিউশনি আছে, এখান থেকে গিয়ে ধরতে সময় লাগে। মেহেরিমা নওয়ান বারণ করলেও ইমরানের মা সুফিয়া বেগম জোর করেই নিয়ে গেছেন। মেয়েটাকে এতদিন ধরে দেখছে না, কেমন যেন মায়া হয়ে গেছে। কতদিন বাড়িতে থাকে না। তিনিও অসুস্থ শরীর নিয়ে বেশি এই বাড়িতে আসতে পারেন না। সন্ধ্যা নেমে গেছে চারিদিকে। আজকে জিহাদ এসেছিল মার্জিয়াকে নিয়ে ঘুরতে। হঠাৎ করেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। আশেপাশে কারোর থেকে হেল্প নিবে, তাও হবে না। কারণ এদিকে এদিকটা চারপাশে শুধু ঘন জঙ্গল। মার্জিয়া ভয় পেল। বেশ জোরেই বলল, কি হলো, গাড়ি থামালেন কেন? জিহাদ হেসে বলল, এত সুন্দর জঙ্গল, সাথে বউ ফ্রি, তাই গাড়ি দাঁড় করেছি। বাসর করার জন্য পারফেক্ট জায়গা, একেবারে ইউনিক। কেমন বলো? আর আমার তো দারুণ লাগছে, নেমে আসো। মার্জিয়া ক্ষেপে গেল, একদম ফাজলামি করবে না, এখানেই মেরে ফেলে দিব। তাড়াতাড়ি করে চলো এখান থেকে। আর আমার ভয় করছে। আরে বাবা, আমি কি সাধে গাড়ি থামিয়েছি? স্টার্ট নিচ্ছে না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। মার্জিয়া তবুও জানালা দিয়ে তাকিয়ে দেখে ভয় লাগছে। আবার চোখ ফিরিয়ে নিল। জিহাদ হেসে বলল, এত বড় মেয়ে হয়ে ভয় পাচ্ছ? দাঁড়াও, আমি আশেপাশে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মার্জিয়া সাথে সাথে চিৎকার করে উঠল, হেই দাঁড়াও, আমাকে রেখে যাবে না, আমিও তোমার সাথে যাব। তুমি গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। তোমার বুদ্ধি আমি বুঝি না মনে করেছো? আমিও যাব। ঠিক আছে, চলে এসো। হাঁটতে এতই ইচ্ছে করছে যখন, আমি আর কি বলবো। মার্জিয়াও গাড়ি থেকে নেমে ধীর পায়ে জিহাদের পেছনে পেছনে ছুটছে। আহ, আসতে যাও না, অন্ধকার, আমার ভয় লাগছে। যান। আর আস্তে হেঁটেও লাভ নেই, আশেপাশে কোনো বাড়ি নেই, এটা জঙ্গলের এরিয়া। তাহলে এখন কি হবে? আর কি হবে, গাড়িতেই চলো। মার্জিয়া আর জিহাদ ফের গাড়িতে ফিরে এলো। সেখানে আশপাশ কিছু খড়কুটো জ্বালিয়ে বসে পড়ল জিহাদ। ঘুরতে এসে এমন একটা ফাসাদে পড়বে জানলে কি আর আসতো? গাড়িটাকে মনে মনে হাজারটা গালি দেওয়া শেষ। মার্জিয়া দুই হাত জড়িয়ে জিহাদের পাশে বসে আছে। রাত যেন ধীরে ধীরে আরো বাড়তে শুরু করলো। অন্ধকার গভীর হয়ে চারপাশে নেমে আসছে। ঝিঝি পোকার ডাক কানে লেগে যাচ্ছে, খুব কাছেই ডাকছে। আর আগুনের ক্ষীণ ও লেলিহান শিখা বাতাসের তাড়নায় এই দিক ওই দিক করছে। জিহাদ একবার পাশ ফিরে তাকাতেই দেখলো মার্জিয়া ঠোঁট ফুলিয়ে বসে আছে। মুচকি হেসে বলল, কি হলো বউ, এত রাগ কিসের? মার্জিয়া চোখ রাঙিয়ে বলল, সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল এত ভেতরে আসতে? এখন যদি সারা রাত এখানেই থাকতে হয়? জিহান ভুরু নাচিয়ে বলল, সারা রাত থাকতে হলে মন্দ কি, জঙ্গলেই মঙ্গল। আর এখানে তুমি আমি। দেখো কি রোমান্টিক ওয়েদার। কেউ এরকম পরিস্থিতি উপভোগ করতে টাকা দিয়ে ব্যবস্থা করে, সেখানে আমরা বিনামূল্যে এই সব উপভোগ করছি। খুশি হও। চুপ করো, সবসময় শুধু ফাজলামি। জিহাদ একটু এগিয়ে এলো, ফাজলামি না, সত্যি বলছি। তোমাকে নিয়ে যেখানেই থাকি জায়গাটা আমার কাছে সুন্দর হয়ে যায়। মার্জিয়া থমকে গেল। এমন কথা জিহাদ সচরাচর বলে না। ছেলেটা বেশিরভাগ সময়ই দুষ্টুমি, খুনসুটি আর অকারণ জ্বালাতনেই ব্যস্ত থাকে। কিন্তু হঠাৎ করে এমন নরম কণ্ঠে বলা কথাগুলো তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। মার্জিয়া চোখ সরিয়ে নিয়ে ধীর স্বরে বলল, অনেক শিখে গেছো দেখছি। জিহাদ হাসল,
শিখিনি, তোমাকে পেয়ে নিজে নিজেই হয়ে গেছে। বাতাসে হালকা শীত নামতেই মার্জিয়া অনিচ্ছা সত্ত্বেও একটু কেঁপে উঠল। সেটা জিহাদের চোখ এড়ালো না। নিজের জ্যাকেটটা খুলে তার কাঁধে জড়িয়ে দিল। মার্জিয়া অবাক হয়ে তাকালো। তুমি? আমি ঠিক আছি। তোমার ঠান্ডা লাগবে। তোমারও তো ঠান্ডা লাগবে। আমার গায়ে আগুন আছে। কোথায়? জিহাদ দুষ্টু হেসে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এই আগুন নেভানোর জন্য। তোমার ঠান্ডা লাগবে। তাই চুপ করে নিজের দিকে খেয়াল রাখো জান পাখি। মার্জিয়ার সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। অসভ্য কোথাকার। বউয়ের কাছে একটু অসভ্য হওয়াই যায়। সভ্য পুরুষ প্রেমিক হতে পারে না। মার্জিয়া এবার সত্যি সত্যি আর কিছু বলতে পারল না। আগুনের আলোয় তার লজ্জায় রাঙা মুখটা এত সুন্দর লাগছিল যে জিহাদ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মার্জিয়া সেটা টের পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি? আমার বউকে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না তো? কেমন লাগে? অন্যদিকে তাকাও। সুন্দর তো লাগে। মানুষ সৌন্দর্যের প্রতি আকর্ষিত। তাহলে আমি কেন অন্যদিকে তাকাতে যাব? সামনে আমার নিজের লাল টুকটুকে বউ বসে আছে। কথাটা শুনে মার্জিয়া কেমন অনুভূতি হলো। কিছু অনুভূতি থাকে যেগুলো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। এই নির্জন রাতের চারপাশের নিস্তব্ধতা আর একে অপরের এতটা কাছে বসে থাকা বোধহয় প্রথম। সবকিছু যেন তাদের সম্পর্কটাকে নতুন করে অনুভব করাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত কিছুর শব্দ হলো। ঝোপের ভেতর যেন কিছু একটা নড়ে উঠল। শুকনো পাতার উপরে খসখস শব্দ হতে না হতেই মার্জিয়া ভয় পেয়ে কেঁপে উঠে ঝট করে জিহাদের বাহু আঁকড়ে ধরল। জিহাদ! তার কণ্ঠ কাঁপছে। মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। জিহাদও একটু সতর্ক হয়ে চারপাশে তাকালো। তবে পরক্ষণেই নিজেকে স্বাভাবিক রেখে মুচকি হেসে বলল, এই যে, এতটুকু শব্দেই আমার বউয়ের অবস্থা এই? মার্জিয়া প্রায় কেঁদে ফেলার মতো মুখ করে বলল, প্লিজ মজা করো না। আমি সত্যি সত্যি ভয় পাচ্ছি। ওখানে কিছু আছে, আমি নিশ্চিত কিছু আছে। জিহাদ এবার আর ফাজলামি করল না। ওর ভীত সন্ত্রস্ত মুখ দেখে নিজের দুষ্টুমিটা গিলে ফেলল। ধীরে ধীরে ওর দুই গাল নিজের হাতের তালু নিয়ে নরম স্বরে বলল, এই, আমার দিকে তাকাও। মার্জিয়া কাঁপা কাঁপা চোখে তাকালো। আমি আছি না? দুই শব্দের সেই আশ্বাস যেন মার্জিয়ার বুকের ভেতর একটু সাহস ঢেলে দিল। তবুও সে জিহাদের শার্ট শক্ত করে চেপে ধরে বলল, তবুও আমার ভয় লাগছে। জিহাদ মৃদু হেসে তার কপালে আলতো করে টোকা দিয়ে বলল, ভয়ের কিছু নেই। জঙ্গলের শব্দ হবে। ঝোপে কোনো ছোটখাটো পোকামাকড় আছে তাই। এমন ভাবছো যেন এখানেই কোনো টাইগার আসবে। মার্জিয়া চোখ বড় বড় করে বলল, জিহাদ, এসব বলবে না প্লিজ। জিহাদ এবার হো হো করে হেসে উঠল। কিন্তু মার্জিয়ার মুখটা আরো গম্ভীর হয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে তাকে নিজের দিকে টেনে নিল। আচ্ছা আচ্ছা, সরি, আর বলবো না। এই যে, এখানে এসো। মার্জিয়া প্রায় গা ঘেঁষে জিহাদের বুকের সাথে লেপ্টে বসে পড়ল। তার হাত দুটো ঠান্ডায় নয়, বরং ভয়ে জমে গেছে। তখনই আবারও শব্দ হলো। চারিদিকে অদ্ভুত অদ্ভুত পাখিরা ডেকে উঠছে। কি ভয়ঙ্কর সেই আওয়াজ! মার্জিয়া প্রায় আধমরা হয়ে গেছে। ভেতর কেঁপে কেঁপে শেষ হয়ে যাচ্ছে। জিহাদ, আমার ভীষণ ভয় করছে। প্লিজ তুমি কিছু একটা করো। চলো, আমরা গাড়িতেই যাই। জিহাদ উঠে দাঁড়িয়ে আশপাশ ভালো করে দেখে নিল। এখানে মানুষের ছায়াও অসম্ভব। ফিরে এসে দেখলো মার্জিয়া থরথর করে কাঁপছে। কিভাবে এত বড় মেয়ে ভয় পেতে পারে? মেয়েদের শক্তর ভেতরেও একটা নরম সত্য থাকে, সেটা ভয়। এই রকম পরিস্থিতিতে সব মেয়েরাই ভয় পাবে। তার উপরে আশেপাশে কোনো দোকানপাট, ঘর-বাড়ি কিচ্ছু নেই। মার্জিয়া যে কতটা ভয় পেয়েছে জিহাদ সেটা বুঝতে পেরে এক হাতে তাকে আরো জড়িয়ে নিল। অন্য হাত দিয়ে নিজের ফোনটা বের করলো। ফোনে হালকা ভলিউমে কিছু একটা চালিয়ে দিল। পরিবেশটাই কেমন অন্যরকম হয়ে উঠল। মার্জিয়া কিছুক্ষণ চুপচাপ শুনতে শুনতে জিহাদের বুকে মাথা রেখে রইল। জিহাদ নিচু হয়ে তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনো ভয় লাগছে?
মার্জিয়া কিছুই বলল না। জিহাদ মার্জিয়ার ভয়ে ঘেমে যাওয়া মুখটা দেখল। মার্জিয়া মুখ তুলে তাকাতেই জিহাদের চোখে সেই চেনা দুষ্টু মায়া। আগুনের আলোয় ছেলেটার চোখ দুটো আরো গভীর, আরো টান টান লাগছে। কি হলো, তোমার ভয় লাগছে না? আমার দিকে তাকিয়ে আছো কেন? জিহাদ একটু ঝুঁকে এসে ধীরে ধীরে বলল, এই মুহূর্তে তোমাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে ইচ্ছে করছে না। মার্জিয়ার নিঃশ্বাস যেন আটকে গেল। গানটা তখনও খুব আস্তে করে বাজছে। সে চোখ নামিয়ে নিল। জিহাদ আঙ্গুল দিয়ে তার থুতনি আলতো করে তুলে দিল। মার্জিয়া ঠোঁট কামড়ে মৃদু স্বরে বলল, এভাবে দেখছো কেন? মার্জিয়ার নাক ঘেমে ফোঁটায় ফোঁটায় রূপান্তর হয়ে আছে। জিহাদের বুকের ভেতরে কেমন ঢেউ বয়ে গেল। সে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল। তারপর আলতো করে নাকের ডগায় একটা শব্দ করে চুমু খেলো। চারপাশটা যেন এক মুহূর্তে থেমে গেল। মার্জিয়া আস্তে করে বলল, কি করছো দূরে? কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই মার্জিয়ার অধর আঁকড়ে ধরল জিহাদ। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। মার্জিয়া ধাক্কাধাক্কি করে একসময় ঠান্ডা হয়ে গেল। আবেশে চোখটা বন্ধ করে উপভোগ করলো সামনের মানুষটার ভালোবাসাময় ছোঁয়া। মার্জিয়াকে ঠান্ডা হতে দেখে মার্জিয়ার অধর ছেড়ে দিল। মার্জিয়া কেবল চোখ বন্ধ করে শ্বাস টানছে জোরে জোরে। বুকের ওঠানামার গতি ভীষণ বেড়ে গেছে। আর দুই হাত জিহাদের শার্ট খামচে ধরে আছে। জিহাদ পরিস্থিতি সামাল দিতে আলতো হেসে বলল, দেখেছো, তোমার আর ভয় লাগছে না। আমার ট্রিট কাজে লাগলে তো? তখনও মার্জিয়ার কোনো বক্তব্য আসলো না। শুধু চোখ খুলে জিহাদের দিকে তাকিয়ে রইল লজ্জায় মাখা বদনে। মার্জিয়ার মুখ আর জিহাদের মুখ খুব কাছাকাছি। দেখতে দেখতে জিহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে মার্জিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেল। মার্জিয়াও চোখ বন্ধ করে জিহাদের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আর দুই হাত বাড়িয়ে জিহাদের গলা চেপে ধরল। জেহাদ বুঝতে পারল না আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল। পরিবারকে না জানিয়ে আবার নিজেই ভাবল, এইসব কথা আহ, পরিবারকে জানিয়ে করতে হবে নাকি? যা হওয়ার তা হয়েই গেছে। বিয়ে ঠিক হয়েছিল আগে থেকেই। তার উপরে দুজন দুজনকে ভালোবাসতো। জিহাদ না পেরে দুই পরিবারকেই জানায় সে ওই দিনই নিয়ে বিয়ে করবে। এখান থেকেই এখানে থেকেই পড়ালেখা শেষ করুক, তাতে সমস্যা নেই। তাই আর কেউ অমত করেনি। রেজিস্ট্রি করে কাজী ডেকে একেবারে বিয়ে পড়িয়ে রেখেছিল। আজকালকের ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। মার্জিয়ার পড়া শেষ হলেই শুধু সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে, এতটুকুই। জিহাদও কখনো কখনো কোনো রকম বাড়াবাড়ি করেনি। বউ আছে কিন্তু একজন প্রেমিকের মতোই আচরণ করেছিল। তবে আজকের পরিস্থিতি একেবারেই অন্যরকম। এক ঝটকায় সব অন্যদিকে যাচ্ছে। দুজনেই প্রাপ্তবয়স্ক। এখানে কাউকে জোর করার প্রয়োজনই আসছে না। তার উপরে স্বামী স্ত্রী। ব্যাকগ্রাউন্ডের মিউজিক বাজছে ফোনে, আর এক রমণীর শরীরে অশান্ত ছোঁয়ায় ভরিয়ে তুলেছে এক পুরুষ। জিহাদ প্রতিটি স্পর্শে বুঝিয়ে দিচ্ছে এই মেয়েটাকে সে কতখানি ভালোবাসে। চারিদিকের অন্ধকার জঙ্গলে সাই সাই বাতাসে জ্বলন্ত কাঠের আগুনও নিভিয়ে দিচ্ছে। শুধু দুই মানবীর শ্বাস প্রশ্বাসের শব্দ আশপাশ ঢেউ খেলে যাচ্ছে। সকালের স্নিগ্ধ সূর্যের আলোতে মার্জিয়ার ঘুম হালকা হলো। চোখ মুখ ঢেকে আবারও ঘুমানোর প্রয়াস চালালো। কিন্তু অদ্ভুত কিছু মনে হয়ে আধ খোলা চোখে চাইল সামনে জিহাদ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে মার্জিয়ার দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, শুভ সকাল অ্যান্ড নতুন জীবনে পদার্পণের শুভেচ্ছা। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইহা আপনার স্বামীর বাড়ি। আপনি জলদি উঠলে কৃপা হইতাম, কেননা আপনার শাশুড়ি আপনার অপেক্ষায় আছে। মার্জিয়া ধড়ফড়িয়ে উঠল, যেন এক লাফেই সে রেডি হয়ে যাবে। আশপাশ তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, আমরা তো জঙ্গলে ছিলাম। জি ম্যাডাম, জঙ্গলে আমাদের মঙ্গল হয়ে গেছে। এই পৃথিবী লোকে চলে এসেছে আর আমাদের বীজ বপন করতে। কি সব বলছো? বাড়িতে আসলাম কখন?
লজ্জা নিয়েই বলল মার্জিয়া। জিহাদ ভুরু নাচিয়ে তোয়ালেটা কাঁধে ফেলল। ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, আপনি যখন ঘুমের রাজ্যে রাজকুমারী হয়ে ভেসে বেড়াচ্ছিলেন, তখন আপনাকে কোলে করেই নিয়ে এসেছি। মার্জিয়ার চোখ কোঠর ছেড়ে পড়ার উপক্রম। কোলে করে এনেছো গাড়ি? জি। আর কি ভাবলেন? আপনাকে কি আমি বস্তায় ভরে আনবো? গাড়ি স্টার্ট দিয়ে দেখি স্টার্ট নিচ্ছে, তাই চলে আসলাম। আপনি তো গভীর ঘুমে মগ্ন ছিলেন, জানবেন কি করে? চুপ। মার্জিয়া তড়িঘড়ি করে চারপাশে তাকালো, যেন কেউ শুনে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। জিহাদ এবার আরেকটু ঝুঁকে এলো, নিচু স্বরে বলল, শুনে ফেললে দোষ কি? এখন তো আপনি আমার বৈধ স্ত্রী। আপনাকে কোলে নেওয়া, আদর করা, নিজের কাছে রাখা সবই আইনসম্মত। আর যেহেতু হুট করেই আমার বাসায় ছিলেন, তাও আবার রাতে, সবাই বুঝেই যাবে ঘটনা এমনি এমনি ঘটে না। ও বন্ধুর এক হাতে তালি বাজে না। মার্জিয়ার কান দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। সে দ্রুত বালিশটা টেনে নিয়ে জিহাদের দিকে ছুঁড়ে মারল। অসভ্য কোথাকার। জিহাদ হেসে বালিশটা এক হাতে ধরে ফেলল। অসভ্য আমি? ম্যাডাম, গতরাতে কে আমার শার্টটা খুলে উন্মুক্ত বুকে শুয়েছিল? মনে হয় ভূত হবে, তাই না? আমিও সাক্ষ্য দিব। কেউ আমাকে অসভ্য হতে বাধ্য করেছে। ইঙ্গিত দিয়েছিল বলেই আজ আমি এই অসভ্য খেতাবটা পেলাম। মার্জিয়া থমকে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ নামিয়ে ফেলল। সত্যি বলতে গত রাতের বেশিরভাগই তার মনে আছে, কিন্তু সেই সব মনে পড়তেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে। কি লজ্জা! লোকটা তাই বলে এভাবে লজ্জা দিবে? এমনি তো ঠিকই ছিল, এক রাতে এরকম পরিবর্তন হয়ে লজ্জার মাথা খেয়ে ফেলবে জানলে ইহকালে এরকম কাজ করতো না। আর সেও কি ইচ্ছে করে এমনটা করেছে? পরিস্থিতি হুট করে কি থেকে কি হলো কিভাবে জানবো? জিহাদ ওর চুপ করে যাওয়া দেখে ধীরে ধীরে বিছানার পাশে এসে বসে পড়ল। আগের দুষ্টুমি ভরা স্বরটা এবার কিছুটা নরম হলো। এই যে, এত লজ্জা পাচ্ছ ম্যাডাম? তুমি তো জানো লজ্জা পেলে একেবারে মারাত্মক লাগে তোমাকে। মার্জিয়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখে মুখে একরাশ সংকোচ, লাজ আর অদ্ভুত কোমলতা। জিহাদ কয়েক মুহূর্ত চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মার্জিয়ার কপালে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, প্রথমবার তাই লজ্জা পাচ্ছ বেশি। নেক্সট টাইম থেকে আর পাবে না। যাও, ফ্রেশ হয়ে নাও। কি? রেগে যাচ্ছ কেন? তোমাকে আর আমার অভ্যাসের কথা বলছি। একসাথে থাকতে থাকতে লজ্জা কেটে যাবে। মার্জিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা যখন এমন স্বাভাবিকভাবে এত সহজ করে গভীর কথা বলে, তখন তার নিজেরই আর কিছু বলার থাকে না। অবাক হয়ে প্রশ্ন করল মার্জিয়া, একসাথে মানে কি? জিহাদ আবারও মুচকি হেসে বলল, মানে এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকছো। পাগল হয়ে গেছো? কখনোই না। সে যাই হোক, আমি তো ঠিকই ছিলাম জান। হঠাৎ করে আমাকে লোভ না দেখালেই পারতে। আমি খুব লোভী, শুধু তোমার ক্ষেত্রেই। তাই তুমি চাইলেও যেতে পারবে না। আই এম সরি, আই কান্ট স্টে ইভেন অন নাইট অ্যাওয়ে ফ্রম ইউ, মাই ওয়াইফ। মার্জিয়া চোখ বড় বড় করে চাইল। আসলেই সে কার পাল্লায় পড়েছে? যাই হোক, রোম্যান্স পরে হবে। এখন বড় সমস্যা হলো, নিচে আম্মু বসে আছে আর তুমি এখনো বাসর ঘরে। উফ, নো! আমাদের তো বাসর জঙ্গলে হয়েছে। সেটা বড় কথা নয়, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও। মার্জিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। জিহাদের চোখে তাকালেই যেন কোনো কেন ভেতরটা অস্থির লজ্জায় ঢেকে যাচ্ছে। জিহাদ বিছানা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা শাড়ি বের করলো। এই নাও, এটা পরে নাও। আম্মু নিজে তোমার জন্য বের করে রেখেছে। মার্জিয়া শাড়িটার দিকে তাকিয়ে অবাক হলো। হালকা গোলাপি রঙের, খুব সুন্দর একটা শাড়ি। কাপড়ের ভাঁজে যেন নতুন জীবনের গন্ধ লেগে আছে। সে শাড়িটা হাতে নিয়ে কিছুটা আবেগ মাখা কণ্ঠে বলল, উনি আমার জন্য রেখেছেন? জিহাদ এবার একটু নরম হয়ে বলল, হ্যাঁ। আর একটা কথা বলি, তুমি যতবার ভয় পাচ্ছ তার অর্ধেকও লাগবে না। এই বাড়িতে তোমাকে কেউ কষ্ট দেবে না। যতদিন আমি আছি, কেউ না।
আর আমার আম্মুকে তো নতুন করে চিনছো না, তাহলে এভাবে ঘাবড়ে যাওয়ার কি আছে? মার্জিয়া ধীরে ধীরে জিহাদের দিকে তাকালো। বুকের কোথাও খুব নরম একটা অনুভূতির জন্ম নিল। এই মানুষটা মাঝে মাঝে খুব বাজে বাজে কথা বলে, খুব জ্বালায়, খুব লজ্জা দেয়, তবুও তার কথাগুলো অদ্ভুত নিরাপত্তা দেয়। বাড়ি ফিরে দেখে পুরো ঘরে রাইসার চিহ্ন মাত্র নেই। কপালে দৃঢ় ভাঁজে গুটিয়ে এলো। সাথে সাথে রাগের মাত্রা তীব্র, রেগে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। হনহন করে বেরিয়ে নিচে যাবে ভাবতেই মনে করে রাইসা আগে যেই রুমে থাকতো সেই রুমের দিকে পা বাড়ালো। মনে মনে শুধু জোপসে একবার শুধু পেলে বোঝাবে, তার অনুমতি ব্যতীত কোনো কাজ করলে কি হয়, তার সঙ্গ খারাপ লাগলে বিয়েতে রাজি হয়েছিল কেন, এই মেয়ে আসলে কি চায়, নিজেই জাদু করে দূরে সরে যাবে, যেন তাকে ছাড়া মৃত্যুই প্রথম পদ্ধতি। দরজা খুলে ভেতরে কয়েক পা হাঁটতেই দেখল বিছানায় ঘুমে মগ্ন রাইসা, আর রাইসার এক হাতে ব্যাটা বজ্জাত অরিও শান্তি মতো ঘুম দিচ্ছে। তেজ গম্ভীর শ্বাস ফেলে এগিয়ে গেল। এতক্ষণে রাগ নিমেষেই উধাও হলো। এগিয়ে পাশে বসে দুজনকে দেখল। একদম রাইসাকে মা মা লাগছে। আলতো সুরে বলে উঠে, তুমি জানো তুমি কতভাবেই না আমাকে বন্দি করেছ। এই বন্দিত্ব থেকে আমি কোনোদিনও মুক্তি পেতে চাই না। এত ছোট না হলেও তো পারতে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তো? নাও। আমি স্বভাবেই সবভাবেই জিততে চাই, শুধু তোমার কাছেই। অরিয়র দিকে ঘুরে বলল, তোর জায়গা তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এই মৃগ নয়নী জুড়েই কেবল আমি থাকতে চাই। তুই যেভাবে আমার থেকে ওর কাছে বেশি প্রাধান্য পাচ্ছিস, ঠিক তার চেয়েও বেশি প্রাধান্য পাবে যখন আমার অস্তিত্ব, আমার অংশ আসবে। তখন দেখব তোর কেমন লাগে। তোমরা সবাই মিলে কেমন আমার সাথে বোঝাপড়া করছিস। আর এই একটা বউ, তাই নিয়ে টানাটানি। সন্দেহ আছে আমি ওকে নিয়ে বাড়িতে থাকতে পারবো কিনা। সবাই যেভাবে শত্রুতা চালাচ্ছে। কপালে আলতো স্পর্শ করে অমনি কোলে নিল। যদি সারা দিন শূন্য হাতটা নিষ্ফিস করেছে, এখন কোনো পূর্ণতা পেল না। নিজের ঘরে শুইয়ে দিয়ে সফল একটা হাসি দিল, যেন যুদ্ধে জয়ী সৈনিক। ঔষধের প্রভাবে রাইসা এখন শুধু ঘুম ঘুম পায়। তাই কলেজ থেকে এসেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে নিজেকে অন্য জায়গায় উপলব্ধি করলো। কেউ তাকে বুকে আগলে নিয়েছে। মাথা তুলে তাকিয়ে বুঝতে পারল এটা তেজের ঘর। আর সামনে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা ব্যক্তিটি তার স্বামী। রাইসা খানিকটা ইতস্ত হলো, নিজেকে ধাতস্থ করলো। তেজ ঘুমিয়ে গেছে বলে রাইসা বিষয়টা গুরুত্ব দিল না। তাকিয়ে রইল তার হালাল পুরুষের দিকে। এক হাত বাড়িয়ে তেজের নাক ছুঁয়ে দিল। তীক্ষ্ণ খাড়া নাক, রাইসার সমান তালে ফর্সা চেহারা, বরং রাইসাকেই দিকে দেখাবে তার মতো। ঘন কালো ভুরুদ্বয় যেন ফর্সা চেহারায় সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চুলগুলো এলোমেলো পড়ে আছে কপাল জুড়ে। রাইসাকে খুঁজতে গিয়েই এরকম হয়ে গিয়েছে। আর সেভাবেই একটু শান্তির ঘুম দেওয়ার প্রচেষ্টায়। তেজকে দেখতে দেখতেই অজান্তেই প্রশ্ন করল, আমিও তো আপনার কেউ নই। আপনি তো কবুল করেছিলেন আপুর নাম শুনে। এখানে আমাদের সম্পর্ক হারাম। আর আপনিও তো মন থেকে চান না আমি এই বাড়িতে আর আপনার চোখের সামনে থাকি। তবে আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই, অনেক কৃতজ্ঞতা। আপনি সবার সামনে আমাকে সম্মান দিয়েছেন, আমার পাশে ছিলেন এতদিন। জানেন, আমার পা আগেও ভেঙে গিয়েছিল, কিন্তু এইভাবে কেউ যত্ন নেয়নি। আমার মন চাচ্ছে সারা জীবন যদি না হাঁটতে পারতাম, তবে আপনার যত্ন পাওয়া যেত। কিন্তু সেটা অসম্ভব। আপনার যত্নগুলো আমি সারা জীবন মনে রাখবো। এই বাড়িতে এসে আমার অনেক কিছু পেয়েছি আমি। এই সুখের কথা আমি কিভাবে প্রকাশ করব জানি না। আপনি আমাকে ছেড়ে দিবেন, তাই না? হ্যাঁ, দিবেনই তো। জোর করা হয়েছে সবার সাথে। আর না,
আমি আপনার ইচ্ছের কোনো মানুষ। আপনি খুব খুব ভালো। আপনি যার সাথেই থাকুন না কেন, খুব ভালো থাকবেন। আমি সবসময় চাইবো আপনার ভালো হোক। শুধু সেই ভালোতে আমি থাকতে পারবো না। আমার খুব খারাপ লাগে যখন ভাবি আপনি আমার কেউ না, আর কেউ হতে পারবেন না। শুধুমাত্র আপনার ঘাড়ে ঝুলে পড়েছি। দোয়া করবেন আমি যেন দ্রুতই মরে যাই। কেননা আপনাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। এত সুখ পেয়েছি, তারপর আবার কষ্ট সইবে না। আপনার পছন্দের হঠাৎ করে টান পড়তেই টাল সামলাতে না পেরে ওপর দিকে উঠে গেল রাইসা। চক্ষু যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। শরীর পুরো জমে গেছে রাইসার। না পারছে নড়তে, না পারছে কিছু বলতে। বলবে কিভাবে? দুজনের ওষ্ঠ মিলিত হয়ে আছে। রাইসা বিস্মিত। তার ভাবনা কাজ করছে না। অপর মানুষটা ঘুমেই আছে, অথচ পরিস্থিতি কেমন? যদিও ভাগ্য সহায়, কেননা তেজ ঘুমিয়ে আছে। জেগে থাকলে লজ্জায় শেষ হয়ে যেত। চোখ তুলে এই মানুষের দিকে তাকাতে পারত না। অনেক সাহস সঞ্চয় করে রাইসা নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করলো। সেকেন্ডের দূরত্বে রাইসার ঠোঁট সরে যেতেই পুনরায় তেজ রাইসার মাথার পেছনে হাত দিয়ে আবারও অধর মিলিয়ে দিল। রাইসা এবারে যেন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। অথ- অথচ দেখছে তেজ পুরোপুরি ঘুমে। বুজে থাকা চোখ দুটো দেখেই সবাই তাই বলবে। চোখের মনি একটুও নড়ছে না, যেন ঘুমের মাঝেই এই সব করছে। রাইসা হিম হয়ে গেছে। আস্তে আস্তে সরতে চাইল, কিন্তু তেজ আরেক হাত বাড়িয়ে রাইসার পিঠের দিকে রেখে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। খুব থেকে খুব আলতোভাবে রাইসার অধর জোড়ায় নিজের বিস্তার চালালো। একজন পারফেক্ট কাপলের মতো ধীরে ধীরে রাইসার ঠোঁটে একটু একটু করে থেকে থেকে চুমু খেয়ে যাচ্ছে। রাইসা কেমন অদ্ভুত অনুভূতিতে ভেসে গেল। আজব তো, তার খারাপ লাগছে না কেন? সেই দিনের ঘটনাটা মনে পড়ল। ওই লোকটাকে যতটা ঘৃণ্য লেগেছিল, সামনের মানুষটাকে সেই রকম লাগছে না। তেজের ঠোঁটের ছোঁয়ায় রাইসার সমস্ত শরীর কেঁপে উঠল। বন্দী হয়ে আছে রাইসার বাহুডোরে। যেন ঘুমের মাঝেই বুঝতে চাইছে তেজ ছাড়া রাইসার কোনো গন্তব্য নেই, আর ভবিষ্যতও হবে না। রাইসার হঠাৎ মনে পড়ল কয়েকদিন আগের কথা। ড্রয়িং রুমে বসেছিল, তখন সানজিদাও ছিল। রাইসার পাশে বসে গল্প করছিল, কিন্তু হঠাৎই তাকিয়ে দেখে ইমরান রাইসার দিকে এক নাগাড়ে তাকিয়েছিল। রাইসা অনেকক্ষণ এইসব ভাবনা ভেবে সানজিদাকে বলেছিল, আপু, আমার কি মনে হয় জানো, ইমরান ভাইয়া তোমাকে পছন্দ করে, ভালোবাসে। সানজিদা তড়াক করে রাইসার দিকে তাকিয়ে দেখল এই মেয়ে আবার কবে থেকে ভালোবাসা বুঝলো। তুই কি সব আবোল তাবোল বলছিস? সত্যি বলছি আপু, দেখো ভাইয়া তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে, চোখের পলকই পড়ছে না। সত্যি সত্যি ভাইয়া আর তোমার বিয়ে হলে খুব ভালোই হবে। আহা, তাই না? আমার দিকে তাকিয়ে আছে মানেই আমাকে ভালোবাসে। তুমি ভাইয়ার চোখের দিকে তাকাওনি? দেখো, আমি স্পষ্ট দেখতে পারছি তোমাকে কতটা ভালোবাসে। তুই তোর কথাগুলো রাখ। তোর বর তোকে যে ভালোবাসে, উনি আমাকে কখনো বলেনি। আর তুই চুপ কর। এতই যদি ভালোবাসা আর চোখের ভাষা বুঝতি, তাহলে তোর বরের চোখের দিকে তাকিয়ে দেখিস, তাহলেই বুঝবি। রাইসা শুধু অবাক হলো। সানজিদা আবারও বলল, তোমাকে মাটিতে রাখতে চাই না ময়লা লাগবে বলে। সারাক্ষণ যে কোলে উঠে থাকিস এই বয়সে, তাও বরের ভালোবাসা বুঝতে পারছিস না? তাহলে তোকে গর্দভ ছাড়া কিছু বলা যায়? আসলেই রাইসা কখনো সরাসরি তেজের চোখের দিকে তাকিয়ে থাকার সাহস পায়নি। ভুল করে চোখ পড়লেও সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছে। কিন্তু সানজিদার কথার মনে হতেই কেমন জানি লজ্জাও পায় তেজের সামনে আসতে। মানুষটাও সব সময় যেখানে সেখানে বাবা মা মানে না, সবার সামনে কোলে তুলে নেয়। হুইল চেয়ার বা ওয়াকার স্টিক বা ও বাড়িতে আনতে দেয়নি, আর মানবেই বা কি করে? বাবা, ভাই, বর সবাই পাগলের দল।
পাবনার পাগলা গারদ যেন এই বাড়িতেই বসানো হয়েছে। পাগলামি আছে বলেই হয়তো সবার জীবন এত হাসি খুশি। জীবনে বেশি কঠোরতা থাকতে নেই, তাহলে জীবনের আনন্দের স্বাদ পাওয়া যায় না। এইসব ভাবতে ভাবতেই রাইসা কখনো ঘুমিয়ে গেছে তার ঠিক নেই। তেজ চোখ খুলে রাইসার দিকে তাকিয়ে মুচকি হাসল। কত বড় কাজ যেন করেছেন। রাইসা কথা শুনেই ঘুম ভেঙে গিয়েছিল, তবে রাইসাকে তার মনের কথা প্রকাশের সুযোগ দিয়েছে। তেজ উঠলে রাইসা আর কিছু বলতো না। ধীরে ধীরে সকল চঞ্চলতা ফিরে আসতো। তবে শুধু তেজের সাথে কেমন কাছে থেকেও মাইল মাইল দূরত্ব, যে দূরত্ব চোখে দেখা যায় না। শুধু তেজের সাথে সানজিদার বিয়ে হওয়ার কথা ছিল, আর তেজ প্রথম দিকে তাকে দেখতে চায়নি বলে রাইসা নিজেকে তেজের থেকে গুটিয়ে নিয়েছে। সবকিছু বাদ দিলাম, তোমাকে সময় দিলাম, সুযোগ দিলাম, তাও অভিযোগ করো, অভিমান করো, কিন্তু সেটা শুধু আমার সাথে। হঠাৎ করে ঠোঁটের দিকে নজর যেতেই মুচকি হাসি দেয়। Your lips are so gorgeous and so delicious. You know that? I have never tasted anything this sweet before. এরপর মিষ্টি যদি বাজারে থাকতো তো ভাবো কত দাম হতো এই রকম মিষ্টি। সেটা আমি ফ্রিতে পেয়ে গেছি। এতদিন কদর করতে না পারার জন্য যা শাস্তি দিবি আমি সব মেনে নিব, কিন্তু এখন থেকে রোজ কদর করব সকাল সন্ধ্যা। তুমি চাইলে এর থেকে বেশিও করতে পারবো, কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর স্বাদ পৃথিবীর কোনো খাবারে নেই। তুমি তো ঘুমিয়ে গেছো, তাই অনুমতি নিতে পারছি না। আরেকটা বার করি। বলে সময় না নিয়ে আবারও ঠোঁট দাবালো রাইসার তীর করে কাঁপতে থাকা গোলাপি অধরে। আস্তে করে কামড়ে দিতে চেয়েও দিল না। ইউনো, আমার খুব ইচ্ছে করছে এই মিষ্টিগুলো কামড়ে খেতে, কিন্তু একবারে খেয়ে ফেললে তো পরে কি খাবো? তাই আস্তে আস্তে রেখে রেখে খাবো, সারাটা জীবনেও যেন না শেষ করতে পারি। রাইসার মাথা বালিশে রাখলো নরম করে। আজকে রাতেই তোমার এইসব আজগুবি ভুল ধারণা আমি শেষ করে দেব। বলেই টেবিল থেকে ঘড়ি দেখে নিল। বিকাল 4টা বাজে। সেই দুপুরে এসে ঘুমিয়েছিল, তবে খাসা একটা ঘুম হয়েছে। মেয়েটা সকল ক্লান্তি দূর করে দেয়। কাছে থাকলেই কেমন চারপাশ রঙিন হয়ে ওঠে। বাহ, আজকে তুই এত লেট? বিস্ময়ে ফেটে পড়ল ফাহিম। জিহাদ এক হাত ভাঁজ করে আরেক হাত থুতনি নাড়তে নাড়তে বলল, আসলেই তুই এই সময় কি করে আসলি? ঘুমিয়েছিলাম। জিহাদ হাঁ করলো। তুই এই দিনের বেলা ঘুমিয়েছিলি? তাও আমাদের বিশ্বাস করতে হবে? কেন, আমি মানুষ না? হ্যাঁ, তুই তো মানুষই, কিন্তু অসম্ভব। কিভাবে সম্ভব হলো তাই বুঝতে পারছি না, বলল ফাহিম। তোদের এত বুঝতে হবে না, রাত হয়ে গেছে। তেজ ফিরে এসে দেখে রাইসা রুমে নেই। হাতের কোটটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আজকে একটু বেশি রাত হয়েছে। ঘড়িতে 11টা বাজে। সরু ভুরু ভাঁজ করে আবারও গেল রাইসার রুমে, কিন্তু সেখানেও নেই। ফিরে এসে দুই হাতের শার্টটা গুটিয়ে হনহন করে বেরিয়ে এলো। নিচে নেমেই তেজের কপাল কুঁচকে গেল। ড্রয়িং রুম ফাঁকা, ডাইনিংয়ে কেউ নেই, রান্নাঘর থেকেও কোনো শব্দ আসছে না। এত রাত পর্যন্ত রাইসা কোথায় গেল? সিঁড়ির পাশে দাঁড়িয়েই গম্ভীর গলায় ডাকলো, মৃগনয়নী। কোনো উত্তর নেই। আবারও ডাকলো, এবার একটু জোরেই, মৃগনয়নী। এবারও সাড়া না পেয়ে তেজের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। অকারণেই বিরক্তি, দুশ্চিন্তা, অস্থিরতা সব একসাথে এসে চেপে বসলো। ছাদেও খুঁজে এসেছে, একজন যেন শরীরের সব রক্ত শূন্য হয়ে গেছে। না পেরে গিয়ে মায়ের ঘরের দরজায় কড়া নাড়ালো। দরজা খুলে তার মা বলল, কি হয়েছে? এত রাতে চেঁচামেচি করছিস কেন? মৃগ মানে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল তুমি জানো? কাকে খুঁজে পাচ্ছিস না এত রাতে? মা, আমি আর কার কথা বলবো? তোমাদের আদরের মেয়ের কথা বলছি। কেন, মার্জিয়া তো ওর রুমেই ঘুমিয়ে পড়েছে। এইবার তেজ বুঝলো তার মা তার সাথে মশকরা করছে। মা, মজা করো না,
আমি জানতে চাইছি ওই মেয়ে কোথায় গেল? তুই রাইসার কথা বলছিস? ও ঘুমিয়েছে। সেটাই তো জিজ্ঞেস করছি কোথায়? তোকে কেন বলবো? মা, জোরেই বলল তেজ। জোরে চিৎকার করবি না, গিয়ে ঘুমিয়ে পড়। ও আমার সাথেই ঘুমিয়েছে। তেজ ঘরে ঢুকতে নিবে তার আগে তিনি দরজাটা সশব্দে লাগিয়ে দিলেন। দরজাটা বন্ধ হতেই তেজ কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোয়াল শক্ত হয়ে গেছে, চোখে মুখে বিরক্তি, অথচ সেই বিরক্তির আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত স্বস্তি। অন্তত মেয়েটা বাড়িতেই আছে, কিন্তু সমস্যা হলো তার বউ তার সাথে না ঘুমিয়ে তার মায়ের সাথেই ঘুমিয়েছে। এটা সে কিছুতেই মানতে পারছে না। দরজার সামনে দাঁড়িয়েই নিচু গলায় বলল, অসাধারণ। এখন আমার নিজের বউকে দেখার জন্যও অনুমতি লাগবে। তেজ ঠোঁট চেপে চোখটা বন্ধ করলো। মা, দরজা খোলো। এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যা, ডাকাডাকি করবি না। মা, আমি শুধু ওকে নিয়ে যাব। হবে না মা, প্লিজ। একদম না। তেজের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল। সে আর কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমে ফিরে এলো। রুমে ঢুকে লাইটটা অফ না করেই বিছানায় বসে পড়ল। পুরো রুম জুড়ে রাইসার গন্ধ, বালিশে, চাদরে, পর্দায়, সবখানে যেন মেয়েটার নরম উপস্থিতি লেগে আছে। তেজ বালিশটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এই তো বিকেলে যাওয়ার সময় কত যত্ন করে এই বালিশে শুইয়ে রেখে গিয়েছিল। ওই বালিশেই নাক ডুবিয়ে দীর্ঘশ্বাস টেনে নিল, যেন রাইসার ঘ্রাণ পাচ্ছে। ভেবে পাচ্ছে না হঠাৎ করে তার মা এমন ব্যবহার কেন করছে তার সাথে। ওরা তো চাইতো রাইসা যাতে করে রাইসাকে মেনে নেয়, তাহলে এখন কেন এমন বিরোধিতা? কোথায় ভেবেছিল রাতে এসে ভুল বোঝা মিটিয়ে নিবে? সাধে কি বলে, এই বাড়িতে এসে কখনোই রাইসার সাথে একটু ফ্রি সময় কাটাতে পারবে না। অনেক চেষ্টা করেও ঘুম হলো না। বারান্দায় উঠে গিয়ে সিগারেট জ্বালালো, তবুও কোনোভাবেই ভেতরে শান্তি পাচ্ছে না। পকেটে হাত গুজে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতে মৃগ নয়ন জোড়া ভেসে উঠল পুরো স্ক্রিনে। মৃগনয়নী, তুমি আমার হওয়ার পরেও আমাকে শান্তি দিচ্ছ না। 2টা বাজতে এসে সেই বালিশে নাক ডুবিয়ে চোখ বুজল, যেন রাজ্যের মাদকতা সব মৃগনয়নের মাঝেই ঘুমের দেশে পাড়ি দিতে দিতে বিড়বিড় করলো। কি হলো মেহেরিমা, তুমি তেজকে মিথ্যে বলে কেন? রাইসা তো এখানে নেই, কোথায় রেখেছো? মিথ্যা বলেছি এই কারণে, যদি জানে মার্জিয়ার ঘরে, তাহলে ওকে ধমক দিয়ে রাইসাকে বের করে আনবে। আর আমি যেটা চাইছি না। তোমার কথার অর্থ বুঝলাম না। স্বামীর কথার প্রত্যুত্তরে তিনি হাসলেন। দুপুরের পর যখন রাইসাকে দেখতে গিয়েছিলাম তখন রুমে রাইসা ছিল না। পরে সন্দেহ নিয়ে তেজের রুমে গিয়ে ছোট্ট একটা শরীর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তেজের বুকের মাঝে ধরে রেখেছিল তার ছেলে। তেজ রাইসাকে খোঁজার চক্করে ভুলেই গিয়েছিল দরজা লাগাতে। তিনি খুশি হয়েছিলেন যে তেজ রাইসাকে মেনে নিয়েছে। শুধু যে মেনে নিয়েছে তাই নয়, বউকে ছাড়া প্রায় অচল, সেটা বুঝতে বাকি রইল না এখন। তবে খুশির সাথে সাথে তিনি বুদ্ধি আঁটলেন যে কয়েকদিন রাইসাকে তার থেকে দূরে রাখবে, আশপাশেও ঘেঁষতে দিবে না। এতদিন যে অবহেলা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। মেয়েটা তো কম কষ্ট পায়নি, তাহলে বিনা কষ্টে কিভাবে তেজের হাতে রাইসাকে তুলে দিবেন? তিনি শাশুড়ি হওয়ার পূর্বে আগে মা, তার যে মেয়ে, সে তো একটুতেই গলে যাবে স্বামীর প্রতি। তাই মেয়ের হয়ে তিনিই জব্দ করবেন। যতক্ষণ নিজের থেকে বউকে না চাইবে সবার সামনে, ততক্ষণ পর্যন্ত রাইসাকে তার সাথে কথাও বলতে দিবেন না। 4 দিন গত হয়ে গেছে, আজ পঞ্চম দিন। রাইসাকে তেজের সামনে আসতেই বারণ করে দিয়েছে তার শাশুড়ি। তেজ শুধু ঘুরে ফিরে খুঁজে যায় রাইসাকে। মায়ের ওপরে কথা বাড়িয়ে কিছু বলতেও পারে না। অফিসে, কলেজে, বাড়িতে কোথাও মন টিকছে না। রাইসাকে কলেজে নিয়ে যায় মেহেরিমা নওয়ান, আবারও নিয়েও আসেন।
এভাবেই দিন চলছে। চোখের সামনে ছেলের এমন বেখেয়ালি দশা দেখে মাহতাব নওয়ান স্ত্রীকে বলেছেন, অনেক হয়েছে, এইবার যেন তিনি থামেন। কিন্তু ছেলের রাগ একা আছে এই ভেবে তিনিও ছেলে মানুষই করছেন। রাইসা তোর বর তোকে খুব ভালোবাসে রে, তাই না রে? রিমের কথা কানে আসতেই তার পা দুটো থেমে গেল রাইসার। মানুষটাকে কয়েকদিন দেখেনি, বুকের ভেতর কেমন খা খা করছে। মরুভূমির বুকে এক ক্ষুদ্র উদ্ভিদের জন্ম যেন। ভালোবাসে কিনা জানি না। তুই বাসিস না? রাইসা এই কথার উত্তর খুঁজে পেল না, তবে তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। পরে কি হবে সেটা জানে না। তুমি এইসব বলছো কেন? আচ্ছা এটা বলতো, ভাইয়াকে দেখে তোর কেমন লাগে? ধুকপুক করে বুক? কথা হারিয়ে যায়? কেমন ধর, কথা খুঁজে পাস না, কি বলবি কি করবি এইসব এলোমেলো হয়ে যায়। তার চোখের দিকে তাকালে মনে হয় তুই অন্য এক জগতে প্রবেশ করেছিস। এমন কিছু হয়? রাইসা থমকালো। তার সাথে এর চেয়েও বেশি কিছু হয়, এই তো কয়েকদিনই দেখতে পারিনি। মনে যেন বৈশাখের ঘন কালো মেঘে ঢেকে গেছে। চোখ দুটো চায় একবার দেখতে। মনে মনে ভাবে তারও কি মন ব্যাকুল হয়ে থাকে একটিবার রাইসাকে দেখার জন্য। কোথায় তিনি? তিনি তো চাইলেই আসতে পারতেন, কিন্তু আসেননি। এর মানে কি বুঝবে? হয়তো সত্যিই ভালোবাসে না। কিন্তু রাইসা, ও তো মনের লুকানো অনুরক্তিতে এই ব্যক্তির নাম লিখে ফেলেছে অজান্তেই। তবে কি হলো বল? কিন্তু কিছু জিজ্ঞেস করেছি তো। রাইসা সন্তর্পণে মাথা দোলালো। এটুকুতেই রিম সব বুঝে গেল। তারও তো এমন হয়, যা হয় সে কোনোভাবেই বলতে পারবে না কেন হয়, আর যার জন্য হয় সেটা তো ভুলেও বলবে না। বেশ ভালো তো, চলো ফুচকা খাওয়া যাক, বলল রিম। রাইসা আর অমত করলো না। রাইসা নিকাবের ভেতর দিয়ে ফুচকা খেলো। তার পাশে বসে থাকা কিছু বখাটে সরু চোখে তাকালো। তারা বসেছিল দুজনকে আসতে দেখেই ভাবলো, ও কেননা একটু জ্বালানো দরকার, কিন্তু ভেবেছিল নিকাব খুলবে ফুচকা খাওয়ার জন্য, আর তখনই শুরু করবে রূপের গুণগান দিয়ে। রাইসা নিকাবের ভেতর দিয়েই ধীরে ধীরে ফুচকা খাচ্ছিল। রিম পাশে বসে মজা করে গল্প করছিল। কিন্তু আশেপাশে বসে থাকা ছেলেগুলোর দৃষ্টি ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছিল। একজন আরেকজনের কানে ফিসফিস করে বলল, দেখিস একটু পরেই মেকআপ খুলবে, তখন মজা হবে। আরেকজন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, চল না একটু কাছ থেকে দেখি। রিম বিষয়টা টের পেয়ে কপাল কুঁচকে রাইসার দিকে তাকালো। চল এখান থেকে উঠি। কিন্তু তার আগেই তিনজন ছেলেই এগিয়ে এলো। একজন টেবিলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এই শুনছেন, এত লুকিয়ে রাখার কি আছে? একটু মুখটা দেখা যাবে না? রাইসা চুপ হয়ে গেল, হাতটা কাঁপছিল হালকা। রিম রেগে উঠে বলল, আপনাদের সমস্যাটা কি? দূরে যান। ছেলেগুলো হেসে উঠল, আরে এত রাগ করছেন কেন? আমরা তো শুধু দেখতে। কথাটা শেষ করার আগেই একজন হাত বাড়িয়ে দিল রাইসার মেকআপের দিকে। রাইসা ভয়ে একটু পেছনে সরে গেল। ছেলেটাও এগিয়ে রাইসার নেকাবে হাত দিবে, ইতিপূর্বে কেউ হাতটা ধরে নিল। সঙ্গে সঙ্গে ছেলেটি রেগে গেল। কাজে বাধা দেওয়ায় চোয়াল শক্ত হয়ে এলো। চোখে মুখে এক ভয়ানক পরিবর্তন এনে ঘুরে দাঁড়ালো। তোমরা কেন কষ্ট করবে? আমি না হয় সাহায্য করছি। কঠিন স্থির একটা গলা ভেসে এলো পাশ থেকে। সবাই ঘুরে সেই দিকে তাকালো। ছেলেটি হাত খুব শক্ত করে ধরেছিল যে, হাত নাড়াতে পারছে না। চোখে এমন এক তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দিতে পারে। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে রাইসার সামনে দাঁড়ালেন, তাকে আড়াল করে। রাইসা তো শাশুড়িকে দেখেই কেঁদে উঠল, আম্মু। রাইসাকে বুকে টেনে মাথায় হাত বোলালো, কিচ্ছু হয়নি, আমি এসে গেছি তোমার মা বেঁচে থাকতে। তোমার কিচ্ছু হতে দেবে না, ভয় পেও না। সবাই বুঝলো মেয়েটার মা হয়। আর অমনি ছেলেগুলো, আরে কি বলেন, আপনার মেয়ের
জামাই বানান, তাও একটু চেহারার বদন দেখান। দেখি কি চেহারা এমন, পর্দা দিয়ে ঢাকা আছে। আমি মেহেরিমা নওয়ান। আমার মেয়ের দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলার ক্ষমতা রাখি। তাই নাকি? তো ধরুন, হাতটা কেটে ফেলুন, দেখি কত ক্ষমতা। এখান থেকে এখনই চলে যাও, না হলে আমি এমন শিক্ষা দিব জীবনে ভুলবে না। পাশ থেকে আরেকজন ছেলে বলল, আর উনি বয়স্ক মানুষ, তোরা ওনাকে সম্মান দে, আর মেয়েটাকে বি- নিয়ে আয়। ছেলেটি আবারও যখন হাত বাড়াতে গেল, আর রাইসার দিকে লক্ষ্য করে তৎক্ষণাৎই ফুচকার দোকান থেকে হাত বাড়িয়ে ঝাল মরিচ কাটা ধারালো ছুরি নিয়ে ছেলেটির হাতের তালুর মাঝ বরাবর গেঁথে দিল। আকস্মিক ঘটনায় সবার চক্ষু স্থির হয়ে গেছে। আশপাশ বেশ বেশ মানুষ জমে গেল। এই ঘটনার প্রভাবে সবাই ধরে ধীরে পিছিয়ে গেল। ছেলেগুলো হাঁ করে তাকিয়ে থাকলো। একটা মহিলা এমন কাজ করবে তার ক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্রও ধারণা ছিল না। আমার পুত্রবধূর দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ আমি দুই হাতে তুলে নিব। আমাদের সাধারণ ভেবে যে ভুল করবে তার জীবন আমি নরকে পরিণত করব। এককালে এককালে সিক্রেট এজেন্ট ছিলাম, সংসারের জন্য বন্দুক ত্যাগ করেছি, কিন্তু আজও হাত খুব ভালো চলে। তোদের কপাল ভালো, এখন আমি মেহেরিমা দাঁড়িয়ে আছি, তাই জীবন ভিক্ষে দিলাম। আমার পুত্র হলে তোদেরকে এটাও এতক্ষণে জীবিত রাখতো না একটাওকে। তবে জানতে পারলে তোদের জীবনের বাতি তখনই নিভে যাবে। হুংকার দিয়ে কথাগুলো বলে রাইসার হাতটা ধরে নিয়ে গেলেন। তার দৃঢ় কণ্ঠে এমন কিছু ছিল যেটা শুনে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ সরে পড়ল। ঘটনার পরিপ্রেক্ষিতে রাইসা চলে গেলে রিমও যেতে লাগলো। তখন ফাহিমের সাথে দেখা হলো। ফাহিম আশা আশপাশ তাকিয়ে রিমের কাছে এলো। এখানে কি হয়েছে? রিম তর্ক না করে সকল ঘটনা বলল। ততক্ষণে সবাই চলে গেছে, কিন্তু ফাহিমের মাথায় দপ করে আগুন ধরল। রিম আর রাইসার সাথে এরকম কিছু হয়েছে ভেবেই চোখ গরম হয়ে গেল। খানিকটা জোর আর রাগী গলায় বলল, তুমি ঠিক আছো? তোমাকেও টাচ করেছে? দুজনেই তো এরকমই শিকার হয়েছে। রিমকে তো সৌন্দর্যের মতো কত বাজে বর্ণনাও দিয়েছে। তাকে ধরে নিয়ে যেতে বলেছিল। একজন এসে তো গাল ছুঁয়ে দিয়েছিল। রিমের চোখ দিয়ে পানি পড়ল ঘৃণায়। ফাহিম এক হাত মুঠো করে চোখটা বন্ধ করল। ছেড়ে থাকা হাত শক্ত করে ধরে নিজের হাতে নিল। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। রিম কোনো কথা ব্যতীত স্থিরভাবে ফাহিমের সাথে চলল। যেন চঞ্চল মেয়ে দমে গেছে এক মুহূর্তে। রিমকে বাড়িতে পৌঁছে দিল। যেতে যেতে বার কয়েক ঘুরে তাকিয়েছিল মেয়েটার নরম চেহারায়। কি ঝগড়া করতে, আর এখন কেমন মলিন হয়ে বসে আছে। রাত করে বাড়ি ফেরা যেন তেজের নিয়ম হয়ে গেছে। বাড়ি ফিরে মৃগ নয়ন জোড়া দেখতে পারবে না বলেই এমন রাত করে ফেরে। এত সময় সে ফাহিম আর জিহাদের সাথেই থাকে। ওরা তেজকে সঙ্গ দেয়, কিন্তু কি হয়েছে জিজ্ঞেস করলেই থাবা দেওয়ার মতো করে চোখ গরম করে। যেই কারণে রাগ, সেই রাগই যেন তাদের ওপরেই তুলল। ঘড়িতে 12টা নিশানা। তেজ বাড়িতে প্রবেশ করলো। সিঁড়ির দিকে পা বাড়াতেই সাথে সাথে ড্রয়িং রুমে আলো জ্বলে উঠল, আলোকিত হলো। মেহেরিমা নওয়ান এতক্ষণ জেগেছিলেন আজকে। তেজ ঘুরে তাকালো। তার মা বসা ছেড়ে উঠে দাঁড়ালো। তেজের দিকে বাক্য ছুড়ল, কি সমস্যা তোমার? এত রাত পর্যন্ত নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের ছেলে বাহিরে থাকে না। কয়েকদিন ধরে দেখছি তুমি খেতে আসো না। তোমার বাবা বলল অফিসের কাজও ঠিক করে করো না, উল্টো পাল্টা কাজ করছো। কি হয়েছে তোমার? দিনকে দিন কি বেয়াড়া হয়ে যাচ্ছ? তেজ ধীরে ধীরে মায়ের সামনে এসে দাঁড়ালো। তিনি শুধু ছেলের দিকে এক নজর তাকালেন।
কেমন পরিহিত শার্টের অবস্থাও খুব একটা ভালো না। মাথার চুলের কোনো ঠিক ঠিকানা নেই। রইল শরীরের অবস্থা। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল তেজ। এত বড় ছেলেকে এমনভাবে বসতে দেখে মেহেরিমা নওয়াজ থমকে গেলেন। তেজ, কি হয়েছে তোর? তুই অসুস্থ? কাউকে কণ্ঠে বিস্ময়। তেজ মাথা নিচু করে হাত উঁচু করে শান্ত হতে বলল। গলাটা ভীষণ ভারী, ক্লান্ত একটা ডাক দিল, মা। একটা শব্দেই যেন তার সব ভাঙা মন, জমে থাকা কষ্ট বের হয়ে এলো। তিনি ছেলের দিকে তাকালেন, হাঁটুতে ভর করে দুই হাত ছেড়ে দিয়ে মাথা একেবারে নিচের দিকে ঝুলিয়ে বলল, মা, তুমি আমার সাথে কেন এমন করছো? মেহেরিমা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কি হয়েছে? ওই মেয়েকে আমার থেকে কেন হাইড করছো? দেখ, তুই তো এটাই চেয়েছিলি, যেন ও তোর সামনেই না আসে। আর এতদিন ব্যবস্থা করতে পারিনি। মেয়েটা কোথায় থাকবে না থাকবে এই নিয়ে খুব দুশ্চিন্তা হতো, কিন্তু এখন আমি ওর জন্য সঠিক জায়গা পেয়েছি, আর ও সেখানেই রেখে এসেছি। তেজ অবাক চোখে মায়ের দিকে তাকালো। মা, তুমি কি বলছো? কোথায় রেখেছো ওকে? দেখ, তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি মা হয়ে তোর অসুবিধা করতে পারি, তাই রেখে এসেছি। এমনি তোদের বিয়েটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আর মেয়েটার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না তোর সাথে না আটকে রেখে। আমার সাথে থাকলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বেশি প্রশ্ন করিস না। ওই মেয়ে তোর কে হয়? কেউ না। মা, তুমি তো বিয়ে দিয়েছ, তারপর তুমিই বলছো ও আমার বউ, আমার স্ত্রী, আমার সব। এত রাতে বিরক্ত না করে ফ্রেশ হয়ে আয়, খেতে দেই। তাছাড়া আমি চাই না তুই রাইসার অতীত নিয়ে তাকে দয়া দেখাস। আমি শীঘ্রই তোদেরকে আলাদা হয়ে যাওয়ার ব্যবস্থা করব। মা, আমি ওকে দয়া দেখাচ্ছি না, আমি নিজে ওকে দয়া দেখাচ্ছি। আর ওকে এই জীবনে আমার থেকে আলাদা হতে দিব না, তুমি যতই চেষ্টা করো না কেন। বড় বড়জোর তেজের সাথেই কথাগুলো বলল তেজ। একটু থেমে শ্বাস টানলো, যেন নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। তেজ এইবার একেবারে মুচড়ে গেল, মস্তিষ্ক একেবারে ঝুঁকে গেল। অনুরোধের সুরে বলল, মা, সত্যি বলছি, ওকে ছাড়া আমার ঘুম আসে না, কোনো কাজে মন বসাতে পারি না। আমি বলছি না যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসি না, কিন্তু না দেখলে আমার বুকের ভেতরটা হাহাকার করে। আজ 120 ঘন্টা আমি ওকে দেখিনি। কোথায় রেখেছো? একবার দেখতে দাও প্লিজ। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেহেরিমা নওয়াজ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার কঠিন মনটা যেন ধীরে ধীরে গলতে শুরু করেছে। এই প্রথমবার তার শক্ত ছেলে এমনভাবে ভেঙে পড়েছে তার সামনে। তেজ এবার মাথা তুলে তাকালো, চোখ লাল, ক্লান্ত, অথচ ভীষণ অসহায়। আমি শ্বাস নিতে পারছি না, বুকে খুব ব্যথা করছে। তুমি জানো মা, এই 120 ঘন্টা আমার জন্য কি ছিল? প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি শুধু ওকে খুঁজেছি। কোথায় রেখেছো ওকে? একবার, শুধু একবার দেখতে দাও মা, প্লিজ। আমি আর পারছি না, আমার মাথা ফেটে যাচ্ছে অসহ্য যন্ত্রণায়। তুমি ওকে কোথায় রেখে এসেছো? প্লিজ আমাকে বলো। আমি যদি আজকে ওকে দেখতে না পাই, তাহলে মরেই যাব। মায়ের শাড়ির আঁচলটা চেপে ধরে তেজ উক্ত কথাগুলো ঝেড়ে দিল। কি বলতে কি বলে ফেলেছে এটা নিজেও জানে না। ছেলের এমন অবস্থা দেখে তিনি আসলে দুঃখ পাবেন নাকি হাসবেন বুঝে উঠতে পারলেন না। তেজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুই তো ওকে দেখতে চাস না বল? মা, তুমি যা বলবে আমি তাই করব। আমি সেভাবেই আমার বউকে রাখবো। ঠিক আছে, ঠিক আছে, যা। আজকে খেয়ে নে, কালকে তোর বউকে পেয়ে যাবি। তেজ উত্তেজিত হয়ে বলল, ক্ষমা মা, কাল পর্যন্ত আমি শেষ হয়ে যাব। এখনই বলো না কোথায়, আমি দেখব। এভাবেই 5 দিনেই বউ পাগল হয়ে গেল আমার ছেলে। কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামলেন মাহতাব নওয়াজ। এখন পাবি না, অনেক রাত হয়েছে। বাড়ি নেই যে
এখনই দেখতে পারবি। সানজিদার সাথে দেখা হয়েছিল কলেজে, তাই ওর সাথেই পাঠিয়েছি। রাইসারও ভালো লাগবে বোনের সাথে থাকলে। কালকে চলে আসবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই তেজ এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত হুটে দাঁড়িয়ে বেরিয়ে পড়ল। পেছন থেকে বাবা মা ডাকলো, কিন্তু শুনল না। যাওয়ার আগে মাকে ধন্যবাদ দিয়ে গেছে। শুনশান রাস্তায় বাইক চলছে ঝড়ের গতিতে। রাত অনেক হয়েছে। ফোন বেজে ওঠায় ইমরান চোখ চুলকাতে চুলকাতে কানে তুলল ফোন। তুই এক্ষুনি ফোন নিয়ে রাইসাকে দে। কি রে ভাই, রাত বিরাতে ফোন দিয়ে কাকে চান? আর আমি কি দোকান দিয়েছি? ইমরান জোরে ডাকতেই ইমরান ধড়ফড়িয়ে উঠে বুকে হাত দিল। কোথায় কে? বলার পরে থাকা ফোনের দিকে তাকালো। হাতে তুলে দেখে তেজ ফোন করেছে। কানে ধরতেই আবারও বলল, রাইসাকে ফোন দে, এক্ষুনি, রাইট নাও। তেজ, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? এত কথার উত্তর দেওয়া বিরক্ত মনে করে ঠাস করে কলটা কাটলো। ইমরান কিছু বুঝতে না পেরে রুম ছেড়ে বাইরে আসলো। সানজিদার রুমের সামনে এত টোকা দিল। ইমরান দরজায় নক করতেই ভেতর থেকে সানজিদা ঘুম জড়ানো গলায় ভেসে এলো, কে? আমি ইমরান, দরজা খোলো। দরজা খুলতেই ইমরান বলল, রাইসা কোথায়? ওকে ডাকো, তেজ ফোন দিয়েছে। সানজিদা অবাক হয়ে তাকালো, এত রাতে? তবুও আর প্রশ্ন না করে ভেতরে গিয়ে রাইসাকে ডাকলো। আর রাইসা হাত থেকে ফোনটা নিয়ে নিল। রাইসা আধো ঘুমে চোখ বুজতেই হ্যালো বলল। তেজের ভেতরে শীতল বাতাস বয়ে গেল। তেজের ভারী তাড়াহুড়োর গলা, নিচে নেমে এসো প্লিজ, 1 সেকেন্ডও দেরি না করে। রাইসা চোখ খুলল। নিচে নামবে মানে? বিছানা থেকে নেমে আসতেই ইমরান বলল, কি বললো তেজ? রাইসা আমতা আমতা করে বলল, আমাকে নিচে যেতে বলল। ইমরান রাইসাকে যেতে বলল। রাইসা ফোনটা ইমরানের হাতে দিয়ে হাঁটি হাঁটি পায়ে বেরিয়ে এলো। দেখলো কেউ নেই, চারিদিকের রাস্তায় লাইট জ্বলছে, তাই ভয় পেল না ভয় পেল না। ফিরে আসতে নিবে, তখনই রাইসার বাইকের শব্দে আবারও ঘুরে দাঁড়ালো। সেদিকে তাকিয়ে চমকে উঠল, এটা কিভাবে হতে পারে? এরকম আমি আগেও কোথাও দেখেছি। কাছে এসে বাইক থামলো। রাইসা চমকে না গিয়ে দেখলো হেলমেটের ভেতরের থেকে দুটো ধূসর চোখ, যা রাইসাকে পূর্ব পূর্বেও সাক্ষাৎ করেছিল, ঠিক একইভাবে। এইরকমই বাইকে দেখা হয়েছিল। লোকটি হেলমেটের সাথে সাথে ভেতরেই চমকে মুচকি হাসলো রাইসাকে এভাবে চমকাতে দেখে। মনে মনে বলল, এসেছি এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। রাইসার মস্তিষ্কে চাপ দিতে কেমন যেন একটা ঝটকা খেল। তখন উক্ত লোকটি হেলমেট খুলে দিয়ে বলল, হেলমেট খোলার সাথে সাথেই বেরিয়ে আসলো তেজের উগ্র মুখায়ব। হেলমেট খোলার কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখশ্রীতে স্পষ্ট ভঙ্গুর অসহায়ত্ব। রাইসা সবে বলতে নিয়েছে, এত রাতে আপনি এখানে? হাওয়ার বেগে এসে রাইসার ছোট্ট দেহখানা নিজের সাথে মিশিয়ে নিল তেজ। রাইসা হতবাক হয়ে গেছে, কি হয়েছে বুঝতে পারছে না। সময়ের সাথে সাথে তেজের হাতের বাঁধন আরো শক্ত হয়ে গেল, যেন রাইসার পুরো শরীর নিজের ভেতরে বিলীন করে দিবে। রাইসার হাত পাঁজর একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর একটু হলেই মটমট শব্দে শরীরের সকল হাড় ভেঙে খান খান হওয়ার উপক্রম। নড়তেও পারছে না। তেজ অবিশ্বাসের সুরে বলে উঠল, ফাইনালি আমার চোখে ধরা দিলেন মিসেস আহনাফ নওয়াজ তেজ। আপনি জানেন, 5 দিন অর্থাৎ 72,000 মিনিট আর 43,02,000 সেকেন্ডের বিষাদের দগ্ধ দহন থেকে আমাকে মুক্তি দিলেন। আপনার অনুপস্থিতি আমাকে ঘুণ পোকার মতো ধীরে ধীরে ভেতরে ক্ষয় করছে। আমার ভেতরে শূন্যতা আপনার ছোঁয়ায় আবারও সজীব হয়ে উঠেছে। তেজ থামল না,
যেন এতদিনের জমে থাকা সব কথা আজ এক নিঃশ্বাসে বলে ফেলবে। আপনি কি একবারও আমার কথা ভাবেননি? আপনি জানেন, আমি আপনাকে খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। প্রতিটা জায়গায়, প্রতিটা মুখে আমি আপনাকেই দেখেছি। অথচ আপনি আপনি ছিলেন না কোথাও। আমার এতটা কষ্ট দেওয়ার অধিকার কে দিল বলুন তো? আমার জন্য কি একটুও মন খারাপ হয়নি? একবারও কি আমার কথা মনে পড়েনি? আমার মতো আপনার ভেতরেও কি বিষাদ জমে ছিল না? তেজের কণ্ঠ ধীরে ধীরে ভেঙে আসছে, তার শক্ত বাহুর বাঁধনও কাঁপছে এবার। রাইসা কিছু বলবে তো কিভাবে বলবে? তাকে এমনভাবে শক্ত করে ধরেছে, যেখানে নিঃশ্বাস নেওয়াই দুষ্কর, সেখানে কথা বলা বিলাসিতা। তবে রাইসা তেজের সব কথাই শুনেছে। আসলে কোনো কেন এইসব বলছে তেজ? তার ভেতরে ও ঠিক একইভাবে পড়েছে। তবে কি সানজিদার কথাই সত্যি? তেজ তাকে ভালোবাসে? ভাবতেই রাইসার দুই হাত বাড়িয়ে তেজের পিঠে রাখলো। তেজ যেন আরো সাহস পেল। তেজ রাইসার থেকে লম্বা হওয়ার দরুন অনেকটা, বলতে গেলে তুলনামূলকভাবে ঝুঁকে জড়িয়ে ধরেছিল। মেয়েটা তেজের একেবারে বুক বরাবর। এতে বেশ ভালোই লাগে। পূর্বের ন্যায় শক্ত করে ধরেই রাইসার কাঁধে মুখ গুজে ফেলে তেজ। কণ্ঠটা প্রায় ফিসফিসে হয়ে আসে। উত্তর দিচ্ছেন না কেন, মিসেস তেজ? আর কখনো এমন করে হারিয়ে যাবেন না প্লিজ। আমি আর সহ্য করতে পারবো না। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন, আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। আপনাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে ভুলে যাই। রাইসা শুধু এইসব শুনেই গেল, বিশ্বাস করতে পারছে না তেজ তাকে এই সব বলছে। কেমন ঘোরের মধ্যে ডুবে আছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তেজ রাইসাকে ছেড়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল নরম ভাবে। রাইসা হা করে তাকিয়ে আছে। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে, যেন বোবা হয়ে গেছে। মিসেস তেজ, আপনি প্রশ্ন করবেন না আমাকে? আমার কাছে কিছু জানার নেই? হ্যাঁ হ্যাঁ, কাঁপতে কাঁপতে বলল রাইসা। তেজ মৃদু হেসে জবাব দিল, পরে করবেন, আগে চলুন। কোথায়? আপনার হাজবেন্ডের সাথে। কেন, যেতে আপত্তি আছে? রাইসা যেন একটু লজ্জা পেল, মস্তিষ্ক নিচে রেখে শুধু উত্তর করলো, আপু তো চিন্তা করবে, সমস্যা নেই, আমি বলে দিব। রাইসা হাত খুটলে, ইচ্ছে হচ্ছে, তার অনেক কিছু জানতে ইচ্ছে করছে। মিসেস তেজ, রাইসা মুখ ওপরে তুলল, তার নামের সাথে যোগ করে দিয়েছে পুরো রাইসাকে। মনের মধ্যে খুশিও কিছুটা হয়েছে, আবেগ যেন উড়ে উড়ে বেড়াচ্ছে। তখনই তেজ রাইসার মাথার হেলমেটটা পরতে দিল খুব যত্ন সহকারে। মিসেস তেজ, বাইকে উঠছেন কখনো? রাইসা মাথা ঝাঁকালো। তেজ মৃদু হাসলো। আমার বাইকে উঠবেন? রাইসা থমকালো, চোখ কেমন যেন অদ্ভুতভাবে শুধু লজ্জাই পেল। শুধু আমাকে জড়িয়ে ধরে বসবেন, আর কেবল আমাকে অনুভব করবেন। বাকিটা নশ্বর পৃথিবী আমি আপনার স্বপ্নের জগৎ তৈরি করে দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। গল্পটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আর বেশি বেশি লাইক করতে হবে। পরবর্তীতে কি হবে অবশ্যই কিন্তু আপনাদের অভিমত জানাতে ভুলবেন না। আর সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।